অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হাফিজ উদ্দিন আহমদ। বিভ্রান্তির কোনো সুযোগ নেই জানালেন স্পিকার। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। 90 দিনের মধ্যে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপ্রধান। বঙ্গভবনের চাবি পাওয়ার সম্ভাব্য তালিকায় বিএনপির 6 জ্যেষ্ঠ নেতা। সিএনজি স্টেশনে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা, খালি হাতে ফিরছেন অনেকে। শিগগিরই সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা। উত্তাল 24-এর এই দিনে নিহতের সংখ্যা ছাড়াই ধূসর ঘর, সারা দেশে থমথমে ভাব, উদ্বেগ জানায় বিশ্ব সম্প্রদায়। লিবিয়ার বন্দি শিবিরে ইতালি যাত্রার স্বপ্ন ভঙ্গ, দালালের খপ্পরে কুমিল্লার 6 যুবক। জমি বিক্রি, ঋণের চাপে নিঃস্ব পরিবার। দিল্লিতে বিক্ষোভ চলছেই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ককরোচ জনতা পার্টির 3 দাবি। 24 ঘন্টার সময় চায় মোদী সরকার। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস। সংবাদ শিরোনাম বলি। রাষ্ট্রপতির পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে সংসদ সচিবালয়ে স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেওয়া হয়। পরে এই বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী এই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এদিকে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। জরুরি সংবাদ সম্মেলনের শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। তুলে ধরেন পদত্যাগের কারণও। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংবাদ সম্মেলনে স্পিকার জানান, রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা নতুন কিছু নয়। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা হয়েছে, গ্রহণও করা হয়েছে সংবিধান মেনেই। তাই এই ইস্যুতে আর বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে। স্পিকার জানান, পতিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পেলেও বিএনপি সরকারের প্রতি মনোভাব ইতিবাচক ছিল সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর সরকারি বাসভবন বঙ্গভবনও ছাড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা একটু শুরুতেই রাজধানীর গুলশানে চলে যাব, সেখানে আছেন সহকর্মী নাইম আল জিকো। মোহাম্মদ শাহাবুদ্দিনের গুলশানের বাসার সামনে এখন ঠিক কি পরিস্থিতি বা চিত্র দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে মোহাম্মদ শাহাবুদ্দিন অর্থাৎ সদ্য বিদায়ী রাষ্ট্রপতি, ওনার বাসভবনের সামনে আছে আমরা। গুলশান 1 নম্বর 123 নম্বর যেই সড়কটি আছে সেটাই গ্রিন ভিলার সামনে। এই ভবনেই তিনি বঙ্গভবন ছাড়ার পরে কিন্তু এখানে এসে উঠবেন এবং এখানেই তিনি থাকবেন। এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে সকল ধরনের নিরাপত্তার বিষয়গুলো কিন্তু নিশ্চিত করা হয়েছে। পিজিআর, পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ বাহিনী এসবি, তারা কিন্তু এখানে এসেছেন। পুলিশের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং তার নিরাপত্তা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে। তিনি যে কোনো সময়ই বঙ্গভবন
বাসভবন থেকে বের হয়ে সরাসরি রওনা হবেন গুলশানের এই বাসভবনের উদ্দেশ্যে। যেমনটি জানেন যে এর আগে আমরা যেমনটি জেনেছি বিকালবেলা হলো 5:01 স্পিকারের হাতে কিন্তু ওনার পদত্যাগপত্র দেয়া হয় এবং পরবর্তীতে স্পিকার সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানান যে তার হলো তিনি স্পিকারকে জানিয়েছেন যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় তিনি দীর্ঘদিন ধরেই ভুগছেন। এছাড়াও বাইপাস সার্জারি করা হয়েছে তার, এবং বর্তমানে কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক একটি রোগ শনাক্ত হয়েছে তার শরীরে, এবং যার কারণে কিন্তু তিনি প্রায়শই অজ্ঞান হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলছেন। এই সমস্ত সমস্যার কারণে এখন তার উন্নত চিকিৎসার প্রয়োজন, এবং এই দায়িত্ব রাষ্ট্রপতির মতন গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তিনি আসলে পালন করতে হলো পারছেন না, যেহেতু অনেক ধরনের কাজ রাষ্ট্রপতিকে করতে হয় রাষ্ট্রের প্রধান হিসেবে, যার কারণে কিন্তু তিনি তার পদটি হলো ছেড়ে দিয়েছেন সময় হওয়ার আগেই। এবং যেহেতু যেমনটি জানেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির যদি কখনো পদত্যাগ করে সেই ক্ষেত্রে স্পিকার দায়িত্ব গ্রহণ করে, সেই অনুযায়ী কিন্তু হাফিজউদ্দিন আহমদ তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, এবং তিনি যখন স্পিকারের শপথ গ্রহণ করেন তখনই কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ গ্রহণ করেন। পাশাপাশি ডেপুটি স্পিকার যিনি রয়েছেন তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণের পাশাপাশি কিন্তু স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন, যার কারণে এখন থেকে রাষ্ট্রপতির দায়িত্ব অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন হাফিজউদ্দিন আহমদ। এবং এই বাসভবনটি এর মধ্যে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী মাসুদা লাবণী রয়েছেন বঙ্গভবনের সামনে, সরাসরি চলে যাব সেখানকার পরিস্থিতি জানতে। জিকো, আপনি যেমনটি বলছিলেন, তবে আমরা এখানে কিন্তু বিকালের পর থেকে অর্থাৎ বঙ্গভবনে যে পিজিআর বা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু বিকালের পর থেকে আমরা নিরাপত্তা ব্যবস্থা বেশ ঢিলেঢালা দেখেছি। পাশাপাশি আমরা একাধিক অসমর্থিত সূত্রে যেটি জানতে পেরেছি যে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বঙ্গভবনে নেই এবং তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আসলে তিনি পদত্যাগ করার পর তার এখান থেকে যে আনুষ্ঠানিক যে বিদায় সে বিষয়টি নিয়ে কিন্তু এখনো স্পষ্ট কোনো তথ্য আমরা জানতে পারিনি। পাশাপাশি একটি নৈশভোজের আয়োজন ছিল আজকে সন্ধ্যার পর বঙ্গভবনে, সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি যেহেতু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন হাফিজউদ্দিন আহমেদ, তিনি কিন্তু আজকে এখানে আসছেন না এবং তিনি তার নিজের যে বাসভবন যেখানে বসবাস করছিলেন সেখানেই আছেন, এবং তার যে নিরাপত্তা অর্থাৎ আজকে থেকে যেহেতু তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন সেক্ষেত্রে তার যে পিজিআর থেকে শুরু করে অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু এরই মধ্যেই তার বাসভবনে চলে গেছে। সেই ক্ষেত্রে আজকে আসলে বঙ্গভবন থেকে যে বিদায় কিংবা ভারপ্রাপ্ত যে রাষ্ট্রপতি তিনি যে এখানে আসবেন সেই বিষয়ে কিন্তু আমরা কোনো কিছু স্পষ্ট জানতে পারিনি। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী এবং জিকো দুজনকে ধন্যবাদ। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে আগামী 90 দিনের মধ্যে, এমন বাধ্যবাধকতা রয়েছে দেশের সংবিধানে। নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব থাকছে নির্বাচন কমিশনের উপর। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। শুক্রবার সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী এই পদ থেকে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সঙ্গত কারণেই এই পদ শূন্য হওয়ায় আলোচনায় আসছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, তার নির্বাচন প্রক্রিয়াই বা কি। সংবিধানের 54 অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলেও সাংবিধানিক কোনো শূন্যতা সৃষ্টি হচ্ছে না। বাংলাদেশে এর আগেও এমন নজির রয়েছে। 2002 সালে তৎকালীন রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে স্পিকার জমিরুদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে ইয়াজউদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছিলেন। সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে তা পূরণের জন্য করতে হবে নির্বাচন।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। সংবিধানের 119-এর 1-এর ক অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি আইন 1991 অনুযায়ী নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন। স্পিকারের সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে তফসিল। তফসিলে মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোট গ্রহণের তারিখ উল্লেখ থাকবে। সংবিধানের 48-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করেন। রাষ্ট্রপতির পদে প্রার্থী হতে হলে বয়স হতে হবে কমপক্ষে 35 বছর। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। প্রার্থী নিজে সংসদ সদস্য না হলেও চলবে, তবে তার মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক, আরেকজনকে হতে হবে সমর্থক। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। ব্যালটপত্রে ভোটদাতা সংসদ সদস্য নিজের নাম স্বাক্ষর করে ভোট দিয়ে থাকেন। সংসদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ক্ষমতাসীন দল বিএনপির। ফলে দলটি যাকে মনোনীত করবে সেই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। এখন অপেক্ষার পালা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কাকে বেছে নেয় বিএনপি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সাদিয়া, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন এবং জনমনে আসলে অনেক ধরনের প্রশ্ন এখন উঠছে যে কতদিনের ভিতরে নির্বাচন হতে হবে বা পরবর্তী রাষ্ট্রপতি বা কে হবে। একেবারেই তাই ফয়সাল, এবং এই প্রক্রিয়াটা সম্পন্ন করার দায়িত্বটা কিন্তু আসলে নির্বাচন কমিশনের ওপর, এবং আমাদের এই নির্বাচন কমিশনে কিন্তু যিনি খবর সংগ্রহ করে থাকেন তিনি হচ্ছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। আমরা একটু তার কাছে চলে যেতে চাই। তিনি আছেন বার্তা কক্ষ থেকে। অন্তরা, একটু জানাবেন এই প্রক্রিয়াটা, মানে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা আসলে ঠিক কেমন হয়? নির্বাচন প্রক্রিয়া আসলে আমরা মাত্রই যে রিপোর্টটি দেখলাম রিশাদ হাসানের, সেখানে একেবারে স্পষ্টই বলা হয়েছে যে 90 দিনের মধ্যে আসলে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং প্রধান নির্বাচন কমিশনার এবং বর্তমান যে স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেবেন যে কবে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা কিভাবে হবে, সেই হিসেবটা আসলে তারাই করবেন। এখানে আসলে 35 বছর ন্যূনতম বয়স তো রাষ্ট্রপতি থাকতেই হবে। তার সঙ্গে বলা হচ্ছে যে একজন সংসদ সদস্যের যে যে যোগ্যতা থাকে সেই যোগ্যতাগুলো রাষ্ট্রপতিরও থাকতে হবে, এবং সেই যোগ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে একজন মানুষের ঋণ খেলাপি হওয়া যাবে না, এবং সেই সঙ্গে তিনি দ্বৈত নাগরিকত্ব রাখতে পারবেন না, অর্থাৎ তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কেবলমাত্র বাংলাদেশের নাগরিকত্বই তার থাকতে হবে, অর্থাৎ দুই দেশের নাগরিক তিনি হতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে নৈতিক ফলনজনিত কোনো কারণে তিনি কোনো ফৌজদারি মামলায় 2 বছরের অধিক দণ্ডপ্রাপ্ত হতে পারবেন না। এছাড়াও আরেকটি বিষয়, সেটি হচ্ছে তিনি সরকারিভাবে কোনো চাকুরির সুবিধা নিতে পারবেন না। তো এই বিষয়গুলো আসলে থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে যেটি বলা হয়েছে যে একজন সংসদ সদস্য তার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো মানদণ্ড আসলে থাকবে না নির্বাচনের ক্ষেত্রে, এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও আসলে এরকম কোনো মানদণ্ড আমরা এখনো পর্যন্ত পাইনি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে রাষ্ট্রপতিকে অবশ্যই মানসিক ভারসাম্যহীন হওয়া চলবে না, অর্থাৎ কোনো পাগল যেমন নির্বাচন করতে পারবেন না, ঠিক একইভাবে কোনো পাগল বা মানসিক ভারসাম্যহীন কোনো মানুষ রাষ্ট্রপতি পদেও আসলে বসতে পারবেন না। তো এই বিষয়গুলোই আসলে মূলত রয়েছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই প্রধান নির্বাচন কমিশনার মাননীয় স্পিকারের সঙ্গে আলোচনা করে তফসিল দেবেন, এবং সেটি অবশ্যই 90 দিনের মধ্যে হতে হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? কার হাতে যাচ্ছে বঙ্গভবনের চাবি? সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির 6 জ্যেষ্ঠ নেতা এবং একজন সিনিয়র সচিবের নামও কিন্তু আসলে রয়েছেন। কার মাথায় উঠতে পারে রাষ্ট্রপ্রধানের মুকুট, সেই আলোচনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জুবায়ের রাজিম। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। আইন অনুযায়ী বর্তমান সরকারের 5 মাসের মাথায় এবার রাষ্ট্রপতির পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এমন অবস্থায় সবার আগ্রহ, তাহলে কে হবেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2011 সালের মার্চ মাস থেকে তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। 2016 সালে দলটির 6ষ্ঠ জাতীয় সম্মেলন থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 79 বছর বয়সী খন্দকার মোশাররফ কুমিল্লা 1 আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া রাষ্ট্রপতি হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তাকেই স্থায়ী রাষ্ট্রপতি করা হবে কিনা সময়ই তা বলে দেবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামও আছে আলোচনায়। দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও নিয়মিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। আলোচনায় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও শোনা যাচ্ছে। এখন জল্পনা কল্পনার অবসান হলেই জানা যাবে কে হচ্ছেন বঙ্গভবনের 23তম বাসিন্দা। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা। পাবনার মফস্বল থেকে উঠে আসা মোহাম্মদ শাহাবুদ্দিন একদিন রাষ্ট্রপতি হবেন, এটি তার নিজের কাছেও ছিল কল্পনার অতীত। তবে তার রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র অবস্থাতেই। ছাত্রলীগ, বাকশাল এবং পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন পদে কাজ করেন তিনি। তবে মন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে কখনই কাজ করার সুযোগ হয়নি তার। এমন বাস্তবতায় রাষ্ট্রপতির মনোনয়ন পাওয়া তার নিজের কাছেই ছিল সীমাহীন এক বিস্ময়ের ঘটনা। বিস্তারিত জানাচ্ছেন সামিয়া মাহতাব রোজা। মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হওয়া ছিল এক চমক জাগানিয়া। 2023 সালের 24 এপ্রিল যখন দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ নিচ্ছিলেন তিনি, তখন দর্শক সারিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা। বছর জুড়ে সেই সব নেতাদের নাম সম্ভাব্য রাষ্ট্রপতির আলোচনায় থাকলেও শাহাবুদ্দিনকে যে রাষ্ট্রপতির আসনে বসানো হবে তা কেউ ধারণাও করেনি। পাবনায় জন্ম নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন রাজনীতিতে যুক্ত হন 60-এর দশকে ছাত্রলীগের হাত ধরে। 71-এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। 75-এর বাকশালে যুক্ত হন পাবনা জেলার যুগ্ম সম্পাদক হিসেবে। ওই বছর 15 আগস্টের পর গ্রেপ্তার হয়ে 3 বছর কারাবন্দী থাকেন। মুক্ত হয়ে 83 সালে যোগ দেন আইন পেশায়। দীর্ঘ বিচারক জীবনে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন। রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের বড় কোনো পদে না থাকলেও দলটির সভাপতি শেখ হাসিনার একক পছন্দে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি মনোনয়ন পান শাহাবুদ্দিন। 24-এর জাতীয় নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করান তিনি। একই বছর গণঅভ্যুত্থানে সেই সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকারও শপথ নেন তার কাছে। সর্বশেষ 2026 নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের মন্ত্রিসভাকেও শপথ পড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে বঙ্গভবনে তার জীবন খুব একটা সুখকর ছিল না। দেশে একের পর এক রাজনৈতিক পালাবদল আর বিতর্কের মধ্য দিয়ে কেটেছে রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ। 24-এর গণঅভ্যুত্থানের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকে অপসারণের জন্য কয়েক দফা বঙ্গভবন ঘেরাও করে। অন্তর্বর্তী সরকারের কাছেও তার গ্রহণযোগ্যতা ছিল না। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানান, সেই সরকার তাকে ক্ষমতাহীন করে কার্যত বঙ্গভবনে বন্দী করে রেখেছিল। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার নির্দেশে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নিয়ে অভিযোগ তোলে শাহাবুদ্দিন। তবে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার ভাষারও পরিবর্তন হয়েছে লক্ষণীয়ভাবে। 2026 সালে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়, তিনি আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকার প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট সরকারের নীতির স্তুতি গেয়েছেন। সমালোচকদের মতে এটি রাষ্ট্রপতির রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। রাজধানী জুড়ে এবার নতুন ভোগান্তির নাম গ্যাস সংকট। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক চালককে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, মহেশখালী টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে, শিগগিরই সরবরাহ স্বাভাবিক হবে। কোথাও ঝুলছে গ্যাস নিয়ে সাইনবোর্ড, কোথাও আবার সামান্য গ্যাসের আশায় লম্বা সারিতে দাঁড়িয়ে শত শত যানবাহন। এই চিত্র এখন রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে। গ্যাসের সংকটে শুধু চালকদের আয় কমছে না, কমেছে সড়কে চলাচল করা সিএনজির সংখ্যাও। এর প্রভাব পড়েছে যাত্রী সেবা ও নগর জীবনে। এমনকি ব্যাহত হচ্ছে অ্যাম্বুলেন্স ও ওষুধ সরবরাহকারী যানবাহনের মতো জরুরি সেবাও। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যে সংকট কিছুটা কমেছিল, এখন সেই ভোগান্তির নতুন নাম গ্যাস সংকট। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সোনার হরিণ হয়ে উঠেছে এই গ্যাস, তবুও মিলছে না সেটি। ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর পথ তৈরি করতে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। 9:30 গ্যাস পাম্পে ঢোকার পরে বলছে মেশিন বন্ধ করে দিতে গ্যাস নাই। এখন গ্যাস কোন সময় আসবে তাও আমরা জানি না।
গ্যাস তো পাইলামই না, মনে করেন ভাড়া তো মারতেই পাই না, তাই জমা দেবো কই থেকে আর খামু কি আমরা? দামটা বাড়ানোর জন্য এরকম ভোগান্তিটা আমাদেরকে পেতে হচ্ছে। দাম কমবো বাড়বে এটা কোনো ব্যাপার না, কিন্তু যে মানুষগুলো ভোগান্তি দেখলাম, ওখানে কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়ায় রয়েছে, অ্যাম্বুলেন্সে রুগী আছে। সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের চাপ কম, তাই চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। রাতের বেলা সিরিয়াল নিয়ে থাকতেছে, দিতে পারতেছি না, লাইনে গ্যাস নাই। যেখানে 10 পিএসআই গ্যাস পাওয়ার কথা সেখানে 2 পিএসআই পাচ্ছি না। আজকে 7-8 দিন আমাদের পাম্পে টোটালি বন্ধ, কোনো গ্যাস নাই, লাইনে আমাদের মেশিনে চালু হয় না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, টার্মিনালে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে, শিগগিরই সরবরাহ স্বাভাবিক হবে। গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। আমাদের একটা এফএসআর হচ্ছে যান্ত্রিক ত্রুটি হয়েছে, যান্ত্রিক ত্রুটির উপরে তো আমাদের কারো হাত নাই, ওইটা কাজ চলছে, কাজটা শেষ হলে পরে ইনশাআল্লাহ আবার সব স্বাভাবিক হয়ে যাবে। এটা মানে বিগ কোনো ডিল না, আমরা এক্সপার্টদের নিয়ে আসছি, ওরা কাজ করতেছে, ইনশাআল্লাহ শীঘ্রই হয়তো সমাধান হবে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরো তীব্র হবে বলে আশঙ্কা চালক ও সংশ্লিষ্টদের। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। 24 জুলাই আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়ার 5ম দিন। উত্তাল 24-এর এই দিনে নিহতের সংখ্যা ছাড়িয়ে যায় 200-র ঘর। সীমিত পরিসরে ফেরে ব্রডব্যান্ড ইন্টারনেট। 4 ঘন্টার জন্য খোলে অফিস আদালত। নিখোঁজ 3 সমন্বয়ককে চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায় হাতিরঝিল এলাকায়। উদ্বেগ জানায় বিশ্ব সম্প্রদায়, থমথমে ভাব ছিল দেশ জুড়েই। মাসুদ সুমনের রিপোর্ট। 24-এর উত্তাল দিনগুলোতে নির্বিচার হত্যাযজ্ঞেও রাজপথ ছিল নির্ভীক। তখন আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির সিদ্ধান্ত নেয় শেখ হাসিনা সরকার। 20 জুলাই গুম করার পর 24 জুলাই রাজধানীর হাতিরঝিল থেকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় আন্দোলনের 3 সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদকে। আমাকে পার্সোনালি ডিবি হারুন, সে তার ভাতের হোটেলে একটা ডিসকাশনের মধ্যে আমার সাথে সে বাজে ব্যবহার করে, বাজে ব্যবহার শেষে আমাকে ঝুলে মারধর করে, জমটুপি বলে এটাকে, জমটুপি পরায় এবং আমার হাতগুলা বাঁধে পিছনে। তো এইভাবে আমাকে ঘুরায় হাঁটায় সিঁড়ি দিয়ে নামায়, তারপর আবার লিফটে করে নামায়, আবার হাঁটায়। এদিন বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত চালু হয় অফিস আদালত। সীমিত পরিসরে ফেরে ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে মোবাইল ডেটা বন্ধ থাকায় বড় অংশই থাকে যোগাযোগ বিচ্ছিন্ন। সেনা মোতায়েনের পর জাতিসংঘের লঘু সংবলিত যান ব্যবহারের খবর আসে। উদ্বেগ জানায় জাতিসংঘ। গভীর উদ্বেগ জানিয়ে চিঠি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 13টি পশ্চিমা দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। এদিনও চলে নির্বিচার গুলি। নিহতের সংখ্যা দাঁড়ায় 201-এ। আন্দোলনকারীরা দাবি করেন প্রাণহানি আরও বেশি। সব খবর পাওয়া যায়নি ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে। সারা দেশে কারফিউ দিয়ে রাতভর চলে সাঁড়াশি অভিযান। ধরপাকড়ের শিকার হন রাজনৈতিক নেতারাও। গ্রেফতারকৃতদের সংখ্যা দাঁড়ায় 1758 জনে। এদিন প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় করেন বিভিন্ন গণমাধ্যমের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। সরকারের পাশে থাকার প্রত্যয় জানান তারা। আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা নিয়েও খুব ঝাড়েন। এসবের মাঝেই গড়িয়ে যায় 24 জুলাই। সব মিলিয়ে দিনটি প্রমাণ করে কোটা আন্দোলন ঘিরে তৈরি হওয়া সংকট তখন হয়ে উঠেছিল আরও গভীর। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যাওয়ার কথা ছিল ইতালি। মানব পাচারকারী দালালের খপ্পরে পড়ে ঠাঁই এখন লিবিয়ার মানব পাচারকারী চক্রের বন্দি শিবিরে। চলছে নির্যাতন, প্রতিনিয়ত চাওয়া হচ্ছে মুক্তিপণ। হুমকি আসছে জীবন নাশের। প্রিয়জনের জীবন বাঁচানোর আকুতি ভুক্তভোগী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার 6 যুবকের পরিবারে। জমি বিক্রি ও ঋণ করে লাখ লাখ টাকা দিয়ে নিঃস্ব তারা। HM মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালি ও ইউরোপ সহ বিভিন্ন দেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এরপরেই শুরু হয় প্রতারণা, জিম্মি আর নির্যাতনের ভয়াবহ অধ্যায়। সম্প্রতি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দি গ্রামের 5 যুবক এবং লক্ষ্মীপুর ইউনিয়নের বেতিয়ারা গ্রামের 1 যুবকও পড়েন একই চক্রের কবলে।
যেতে আছি এক এক ভিডিও হারা বাবা জীবন বিকে দেন বাবা বাদ দেন। আমরা বিচার চাই যেন আর যেও কেন এই প্রতারণা যাতে শিকার না হয়। মানিক দালালে 20 লক্ষ টাকা হাতে নিছে। ভুক্তভোগী পরিবারের দাবি প্রতিজনের কাছ থেকে নেওয়া হয়েছে 18 থেকে 20 লাখ টাকা, কিন্তু ইতালির বদলে তাদের আটকে রাখা হয়েছে লিবিয়ার বন্দি শিবিরে। চালানো হচ্ছে নির্যাতন। প্রথম কয়েকদিন মারছে, অনেক মারছে, আমাদের ফোন দেয়, আমরা যদি বাড়তি কোনো কথা কই তখন ইগের মারা শুরু করে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সহযোগিতা চাওয়া হয় তাহলে সেটা যৌক্তিকভাবে করা যাবে, সেটুকু নিশ্চয়ই আমি ডিসি স্যারের মাধ্যমে জানাবো। লিবিয়ার বন্দি শিবির থেকে প্রিয়জন জীবিত ফিরবেন কিনা সেই অপেক্ষার প্রহর গুনছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমার বাবা আমার বুকো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। সরকারের সাথে আলোচনায় এখনো কোনো সমাধান না হওয়ায় দিল্লির যন্তর মন্তরে ভারতের ছাত্র জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। আলোচনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 শর্ত দিয়েছে সিজেপি। আর তাদের দাবি পর্যালোচনায় 24 ঘন্টার সময় নিয়েছে সরকার। এরই মধ্যে বড় বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিল্লির যন্তর মন্তরে উত্তাল বিক্ষোভে দেয়াল জুড়ে গ্রাফিতি আঁকছেন আন্দোলনকারীরা। হাতে ব্যানার প্লাকার্ড নিয়ে সরকার বিরোধী স্লোগানে মুখর পুরো এলাকা, ছড়াচ্ছে উত্তাপ। এদিকে দিল্লির বিত্তুল ভাই পাটেল হাউসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির দ্বিতীয় দফার বৈঠক হয়েছে। 2 মন্ত্রীর সাথে বৈঠক করেন সিজেপির 2 প্রতিনিধি। সিজেপির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট সংক্রান্ত আত্মহত্যাকারীদের প্রতি পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। দাবিটি বিবেচনার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। সরকারকে স্পষ্ট জানিয়েছি বিক্ষোভ শক্তিশালী হবে। এছাড়া শিক্ষা পদ্ধতির সংস্কার সহ 5 দফা প্রস্তাব দেয়া হয়। শিক্ষার্থীদের অন্যান্য দাবির বিষয়ে একমত হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত বদলাতে 24 ঘন্টার সময় নিয়েছে সরকার। তাদের 3টি প্রধান দাবি ও পরীক্ষা সংক্রান্ত 5টি সংস্কার প্রস্তাব ছিল। আগামীকাল বিকেলে তাদের সাথে আবার সরকারের মতামত নিয়ে আলোচনা হবে। এদিকে মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক এক্সামিনেশনস আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এতে প্রশ্ন ফাঁসে জড়িতদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 10 কোটি রুপি জরিমানার বিধান রয়েছে। তবে এতেও তুষ্ট নয় দমনপীড়নের শিকার শিক্ষার্থীরা। দিল্লির পাশাপাশি নতুন করে হায়দ্রাবাদ, বিহার, কলকাতায় বিক্ষোভ মিছিল করছেন তারা। এর মধ্যেই লোকসভায় বিক্ষোভ প্রসঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ায় সরকার ও বিরোধী দল। এমনকি বাইরে অবস্থান কর্মসূচি পালন করে কংগ্রেস সহ একাধিক বিরোধীরা। আন্দোলন ঠেকাতে দিল্লি পুলিশের ছুটি বাতিল সহ 14টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।